নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব মুন্সী প্রেমচন্দের লেখা গল্প গৃহদাহ। তাহলে শুরু করি। গল্পের নাম গৃহদাহ। সত্যপ্রকাশের জন্মের উৎসবে লালা দেবপ্রকাশ প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। তার বিদ্যারম্ভও হয়েছিল যথেষ্ট ধুমধামের মধ্যে দিয়ে। হাওয়া খেতে যাবার জন্য ওর একটা ছোট গাড়িও ছিল। প্রতিদিন সন্ধ্যায় একজন পরিচারক ওকে বেড়াতে নিয়ে যেত, অপর একজন ওকে পাঠশালায় পৌঁছে দিত। তারপর দিনভর সেখানেই অপেক্ষা করে ওর ছুটি হলে সঙ্গে করে বাড়ি নিয়ে আসত। প্রতিশ্রুতি সম্পন্ন সুশীল বালক ছিল সে। ফর্সা মুখ, বড় বড় দুটো চোখ, প্রশস্ত কপাল, টুকটুকে দুটি পাতলা ঠোঁট, সুপুষ্ট দুটি পা। ওকে দেখলেই মুখ দিয়ে আপনিই বেরিয়ে আসে, ভগবান একে বাঁচিয়ে রাখুন, স্বনামধন্য হবে এ ছেলে। ওর শারীরিক ও মানসিক উৎকর্ষে লোকে অবাক হয়ে যেত। সব সময় ওর মুখে হাসি লেগে থাকত। কেউ ওকে কোনোদিন জেদ কিংবা কান্নাকাটি করতে দেখেনি। সেবার বর্ষাকাল। দেবপ্রকাশ সস্ত্রীক গেছেন গঙ্গা স্নানে। ভরা ভর্তি নদী, যেন কোনো অনাথ শিশুর সজল দুটি চোখ। ওর স্ত্রী নির্মলা জলে নেমে জল ক্রীড়া করতে লাগলেন। কখনো সামনে এগিয়ে যান, কখনো পেছিয়ে আসেন খানিক, কখনো ডুব দেন জলে, আবার কখনো আঁজলা করে জল ছিটিয়ে দেন চতুর্দিকে। দেবপ্রকাশ ওকে বললেন, আচ্ছা, যথেষ্ট হয়েছে, এবার উঠে পড়ো, নয়তো ঠান্ডা লেগে যাবে। নির্মলা বললেন, দেখো আমি বুক জলে চলে যাই। দেবপ্রকাশ, আর যদি পা ফসকে যায়? নির্মলা, পা ফসকাবে কেন? এই বলে তিনি বুক জলে নেমে গেলেন। তার স্বামী ওপর থেকে চেঁচিয়ে বললেন, হয়েছে হয়েছে, আর এগিয়েও না। কিন্তু ততক্ষণে নির্মলার শিয়রে সমন এসে ভর করেছে। তখন আর সেটা জল ক্রীড়া নেই, মৃত্যু ক্রীড়া হয়ে গেছে। আর মাত্র এক পা আগে বাড়াতেই পা ফসকে গেল। মুখ থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো। দুটি হাত সাহায্যের জন্য বারেক উপরে উঠল, তারপর হারিয়ে গেল চিরদিনের মতো। পিপাসার্ত নদী ক্ষণিকের মধ্যেই তাকে নিজের গহ্বরে পুরে নিল। দেবপ্রকাশ পাড়ে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে গা মুছছিলেন। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন জলে। সঙ্গের পরিচারকও নামল। লাফিয়ে পড়ল দুজন মাঝিও। জলে ডুব দিয়ে দিয়ে জল তোলপাড় করে সবাই খুঁজল, কিন্তু নির্মলার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন ডুবুরি এলো, নৌকো এলো। মাল্লারা বারে বারে চেষ্টা করল, কিন্তু লাশ পাওয়া গেল না কিছুতেই। শোকে মুহ্যমান দেবপ্রকাশ বাড়ি ফিরে এলেন। সত্যপ্রকাশ ছুটে এলো উপহারের আশায়। তার বাবা তাকে কোলে নিয়ে প্রচণ্ড চেষ্টা সত্ত্বেও অশ্রু রোধ করতে পারলেন না। সত্যপ্রকাশ জিজ্ঞেস করল, মা কোথায়? দেবপ্রকাশ, মা গঙ্গা ওকে নেমন্তন্ন খাওয়ানোর জন্য আটকে রেখেছে। বাবার মুখের পানে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সত্যপ্রকাশ। তারপর ব্যাপার বুঝে মা মা বলে কাঁদতে লাগলো। এই দুনিয়ায় সবচেয়ে দুর্ভাগা হলো সেই শিশু যার মা নেই। ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীরও একটা ঐশ্বরিক অবলম্বন থাকে, যা তাদের হৃদয়কে সবসময় আগলে রাখে। মাতৃহীন শিশু সেই অবলম্বন থেকেও বঞ্চিত। জননী যে তার জীবনের একমাত্র আশ্রয়। মা হারা সে তো ডানাকাটা পাখি। সত্যপ্রকাশ ক্রমশ নির্জনতা প্রিয় হয়ে উঠল। একা একা বসে থাকে। গাছপালার কাছে সে অজানা সহানুভূতির ছোঁয়া পেত, যা বাড়ির কোনো লোকের কাছ থেকে পেত না।
মায়ের স্নেহ হারিয়ে গেছে। অমনি সবাই নিষ্ঠুর হয়ে গেছে। বাবার চোখেও সেই ভালোবাসার জ্যোতি আর নেই। দরিদ্রকে কে আর ভিক্ষে দেয়? 6 মাস কেটে গেল। হঠাৎ একদিন ওর মনে হলো বুঝি নতুন মা আসছে তার। ছুটে গিয়ে বাবার কাছে জিজ্ঞেস করল, বাবা, আমার নতুন মা আসবে? বাবা উত্তর দিলেন, হ্যাঁ বাবা, সে এসে তোমাকে আদর করবে। সত্য। আমার মাই স্বর্গ থেকে আসবে আবার? দেব, হ্যাঁ, সেই মাই আসবে। সত্য। আমাকে সেই রকমই ভালোবাসবে? এ কথার কি উত্তর দেবেন দেবপ্রকাশ? সত্যপ্রকাশ কিন্তু সেই দিন থেকেই খুব খুশি মনে থাকতে লাগলো। মা আসবে, আমাকে কোলে নিয়ে আদর করবে, আর আমি কখনো মাকে বিরক্ত করব না, কখনো জিদ করব না। মাকে ভালো ভালো সব গল্প বলবো। বিবাহের দিন এসে গেল। বাড়িতে তার তোড়জোড় শুরু হলো। সত্যপ্রকাশের আনন্দ আর ধরে না। নতুন মা আসবে। বরযাত্রীদের সঙ্গে সেও গেল। নতুন নতুন কাপড় জামা পরল, পালকিতে বসল। দিদিমা ওকে ভেতর বাড়িতে ডেকে কোলে নিয়ে ওর হাতে একটা টাকা দিলেন। সেখানেই সে নতুন মাকে দেখতে পেল। দিদিমা মাকে বলল, দেখো মা, কি সুন্দর ছেলে, একে যত্ন করো মা। সত্যপ্রকাশ নতুন মাকে দেখে মুগ্ধ হয়ে গেল। শিশুরাও রূপের কদর বোঝে। এক অপরূপা লাবণ্যময়ী মূর্তি অলঙ্কার ভূষিতা হয়ে সামনে দাঁড়িয়ে। সে 2 হাত দিয়ে তার আঁচল জড়িয়ে ধরে বলল, মা। কি বিশ্রী, লজ্জার এবং কতখানি অপ্রিয় শব্দ! সেই রমণী, লোকে যাকে দেবপ্রিয়া বলে ডাকত, এই দায়িত্ব, ত্যাগ আর ক্ষমা সুন্দর সম্বোধন সহ্য করতে পারলেন না। তিনি এখন প্রেম আর বিলাস ব্যসনের সুখ স্বপ্ন দেখছেন। ভরা যৌবনের মাতাল হাওয়ায় আন্দোলিত তাঁর সেই সুখ স্বপ্নে রূঢ়তম আঘাত হানল শব্দটি। একটু রাগত স্বরেই তিনি বললেন, আমাকে মা বলে ডাকবে না। বিস্মিত হয়ে তাকালো সত্যপ্রকাশ। তার শিশু স্বপ্ন ভেঙে টুকরো হয়ে গেল। জলে ভরে উঠল চোখ। তাই দেখে দিদিমা বললেন, আহা মা, দেখো ছেলেটা কত দুঃখ পেল। ও বেচারি কি জানে কাকে কি বলতে হয়? না হয় তোমাকে মাই বলেছে, তাতে কি এমন ক্ষতিবৃদ্ধি হলো তোমার? দেবপ্রিয়া বললেন, না, আমাকে মা বলবে না। সপত্নীপুত্র বিমাতার চোখে এত অপ্রিয় হয় কেন? আজ পর্যন্ত কোনো পণ্ডিত এ প্রশ্নের সমাধান করতে পারেননি। আমি তো কোন ছাড়। যতদিন পর্যন্ত না দেবপ্রিয়া অন্তঃসত্ত্বা হলেন, কখনো সখনো তিনি সত্যপ্রকাশের সঙ্গে কথা টথা বলতেন, ওকে গল্প টল্প শোনাতেন। কিন্তু সন্তান সম্ভাবনার পর থেকেই তার ব্যবহার কঠোর হয়ে গেল এবং প্রসবকাল যতই নিকটবর্তী হতে লাগলো, ততই বাড়তে লাগলো সেই কঠোরতা। যেদিন তার কোল জুড়ে এলো চাঁদের মতো ফুটফুটে এক শিশু, সত্যপ্রকাশ আনন্দে অধীর হয়ে নেচে কুঁদে ছুটল আঁতুর ঘরে বাচ্চাকে দেখতে। শিশু তখন ছিল দেবপ্রিয়ার কোলেই। সাগ্রহে তাকে দেবপ্রিয়ার কোলের থেকে তুলতে গেল সত্যপ্রকাশ। অমনি সহসা দেবপ্রিয়া তীব্র স্বরে ধমকে উঠলেন, খবরদার, ওর গায়ে হাত দিবি না একদম, কান টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। বালক সত্যপ্রকাশ মর্মাহত হয়ে ফিরে এলো এবং ঘরের ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদল। কি সুন্দর বাচ্চাটা, ওকে কোলে আমি নিয়ে বসতে পারলে কি মজাই না হতো। আমি ওকে ফেলে দিতাম নাকি?
তবে কেন উনি আমাকে বকলেন? বেচারি বালক, সে আর কি করে জানবে যে এই নিষেধাজ্ঞা মাতৃহৃদয়ের সাবধানতা থেকে নয়, এর মূলে আছে অন্য কিছু। আর একদিন বাচ্চাটা ঘুমোচ্ছিল। ওর নাম রাখা হয়েছে জ্ঞানপ্রকাশ। দেবপ্রিয়া তখন স্নানের ঘরে। সত্যপ্রকাশ খুব চুপি চুপি এসে বাচ্চার ঢাকনিটা সরিয়ে পরম অনুরাগের দৃষ্টিতে ওকে দেখতে লাগলো। ওকে একটিবার কোলে নিয়ে আদর করার জন্য আকুলি বিকুলি করতে লাগলো ওর প্রাণটা। কিন্তু ভয়ে সে তাকে তুলল না, শুধু ওর গালে চুমু খেতে লাগলো। এমন সময় দেবপ্রিয়া বেরিয়ে এসেছেন। সত্যপ্রকাশ বাচ্চাকে চুমু খাচ্ছে দেখেই রেগে একেবারে আগুন। দূর থেকেই চিৎকার করে উঠলেন, বেরিয়ে যা বলছি ওখান থেকে। সত্যপ্রকাশ করুণ নেত্রে মাকে দেখতে দেখতে বেরিয়ে এলো বাইরে। সন্ধেবেলায় বাবা জিজ্ঞেস করলেন, তুমি ভাইকে কাঁদাচ্ছিলে কেন? সত্য, আমি ওকে কাঁদাইনি তো, মা আমাকে ওর সঙ্গে খেলা করতে দেয় না। দেব, মিছে কথা বলছো, আজ তুমি ওকে চিমটি কেটেছ। সত্য, না তো, আমি তো শুধু ওর হামি নিচ্ছিলাম। দেব, ফের মিথ্যে কথা। সত্য, না, মিছে কথা বলিনি। ভীষণ রাগ হলো দেবপ্রকাশের। ওকে ধরে 2-3টে থাপ্পড় কষিয়ে দিলেন সজোরে। বাবার কাছে সত্যপ্রকাশ এই প্রথম আঘাত পেল, তাও বিনা অপরাধে। ওই আঘাত ওর জীবনের গতিকেই পাল্টে দিল। এরপর থেকে সত্যপ্রকাশের স্বভাবে এক বিচিত্র পরিবর্তন লক্ষ্য করা গেল। সে ঘরে আসে খুব কম। বাপের সামনে পড়লে মুখ লুকিয়ে সরে যায়। কেউ খেতে ডাকলে চোরের মতো অধবদনে চুপচাপ কোনো রকমে গলাধ্যকরণ করে নেয় খাবারগুলো, কিছু চায়ও না। আগে সে ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির ছেলে। ওর কথাবার্তায়, চলাফেরায়, সপ্রতিভতায় মানুষ মুগ্ধ হয়ে যেত। এখন সে পড়তে চায় না, অপরিচ্ছন্ন কাপড় চোপড় পরে থাকে। বাড়িতে তাকে ভালোবাসার কেউ নেই। সে রাস্তার বাউন্ডুলে ছেলেদের সঙ্গে পথে পথে ঘুরে বেড়ায়, ঘুড়ি লুটতে যায়, মুখ খারাপ করে। ওর শরীরও অনেক দুর্বল হয়ে গেল। চেহারায় সেই স্নিগ্ধতা কোথায় হারিয়ে গেল। দেবপ্রকাশকে এখন প্রায় রোজই ওর অপরাধের ফিরিস্তি শুনতে হয়, আর সত্যপ্রকাশ রোজই ধমকানি কিংবা চড়চাপড় খায়। এমনকি সে কোনো প্রয়োজনে বাড়িতে এলেও বাড়িশুদ্ধ সবাই মিলে ওকে দূর দূর করতে থাকে। জ্ঞানপ্রকাশকে পড়াতে মাস্টার আসেন। দেবপ্রকাশ প্রতিদিন তাকে হাত ধরে বেড়াতে নিয়ে যান। হাসি খুশি প্রাণবন্ত ছেলে। দেবপ্রিয়া ওকে সত্যপ্রকাশের সঙ্গ থেকে দূরে রাখতে চায় সব সময়। দুই ছেলেতে কত তফাৎ। একজন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পোশাক পরিহিত, ভব্যতা আর বিনয়ের একেবারে অবতার সত্যভাষী। যে দেখে তারই মুখ থেকে তৎক্ষণাৎ আশীর্বাদ বেরিয়ে আসে। অপরজন নোংরা, বদমাইশ, চোরের মতো মুখ লুকিয়ে ঘোরে, অসভ্য, মুখে মুখে জবাব করে, ঝগড়া করে আর গালাগালি দেয়। একজন যেন পুষ্পে পল্লবে ভরা তরু, প্রেমে প্লাবিত, স্নেহে সিঞ্চিত। দেখে বুক জুড়িয়ে যায় বাপের। অপরজনকে দেখলে আগুন জ্বলে ওঠে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, সত্যপ্রকাশের কিন্তু ছোট ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ঈর্ষা ছিল না। ওর অন্তরে যদি সামান্যতম কোমল জায়গাও থেকে থাকে, তবে তা এই ভাইয়ের প্রতি তার ভালোবাসা। ওর মনের মরুভূমিতে এই একটিমাত্র সবুজের আভাস। ঈর্ষা হল সাম্যভাবের দ্যোতক। সত্যপ্রকাশ নিজের ভাইকে আপনার চাইতে বড় এবং সৌভাগ্যবান বলে মনে করত। ওর মনে ঈর্ষা ভাবটাই সম্পূর্ণ লুপ্ত হয়ে গিয়েছিল। ঘৃণা থেকে ঘৃণারই উৎপত্তি হয়, আর প্রেম থেকে প্রেমের।
জ্ঞানপ্রকাশও দাদাকে পছন্দ করত। মাঝে মাঝে দাদার পক্ষ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটিও করে বসত। দাদার জামাটা ছিঁড়ে গেছে, তুমি নতুন জামা কিনে দিচ্ছ না কেন? মা উত্তর দিতেন, ওর ওই ভালো। জ্ঞানপ্রকাশ চাইতো নিজের পকেট খরচা থেকে কিছু কিছু বাঁচিয়ে দাদাকে দেয়, কিন্তু সত্যপ্রকাশ কখনো তা নিতে রাজি হতো না। আসলে যতটুকু সময় সে ছোট ভাইয়ের সঙ্গে থাকতে পারত ততক্ষণ ওর মুখ দিয়ে কোনো খারাপ কথা বা কটু কথা বেরোতো না। কিছুক্ষণের জন্য ওর সুপ্ত অন্তরাত্মা জেগে উঠত। একবার পরপর কদিন সত্যপ্রকাশ স্কুলে গেল না। বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি আজকাল পড়তে যাচ্ছ না কেন? ভেবেছ কি যে আমি সারা জীবন তোমার খোরাক জুটিয়ে যাব? সত্য, স্কুলে আমার ক টাকা মাইনে আর জরিমানা বাকি পড়েছে, আমি স্কুলে গেলে আমাকে ঢুকতে দেয় না। দেব, কেন? মাইনে বাকি পড়ল কেন? তুমি তো প্রতি মাসেই টাকা নিয়ে যাও। সত্য, রোজ রোজ চাঁদা দিতে হয়, তাই মাইনের টাকায় চাঁদা দিয়েছি। দেব, আর জরিমানা কিসের? সত্য, মাইনে দেওয়া হয়নি বলে। দেব, তুমি চাঁদা দিলে কেন? সত্য, জ্ঞানু চাঁদা দিল তাই আমিও দিলাম। দেব, তুমি জ্ঞানুকে হিংসে করছো? সত্য, হিংসে করব কেন? এখানে আমি আর ও দুরকম, কিন্তু বাইরে তো তা নয়। সবাই ওকে আর আমাকে একই মনে করে, তাই আমি লোককে জানাতে চাইনি যে আমার কাছে কিছু নেই। দেব, কেন? সে কথা জানাতে লজ্জা করছিল বুঝি? সত্য, হ্যাঁ, কারণ আপনার বদনাম হতো। দেব, আচ্ছা, তাহলে তুমি আমার মান রক্ষা করেছ। এই কথাটা কেন স্বীকার করছো না যে পড়াশোনায় তোমার আর মন বসছে না? আমার এত টাকা নেই যে তোমাকে এক এক ক্লাসে 3 বছর করে পড়াবো, আর তারও ওপর তোমার নিজের খরচের জন্য প্রতি মাসে কিছু কিছু দিয়ে যাব। জ্ঞানু তোমার থেকে কত ছোট, কিন্তু তোমার থেকে মাত্র 1 ক্লাস নিচে পড়ছে। এবছর ঠিক তুমি ফেল করবে, আর ও আগামী বছর পাশ করে তোমার সমান হয়ে যাবে। তখন তোমার মুখে কালি পড়বে না? সত্য, লেখাপড়া আমার কপালে নেই। দেব, তবে তোমার কপালে কি আছে শুনি? সত্য, ভিক্ষে করা। দেব, তবে তাই করো, গে যাও, আমার বাড়ি থেকে দূর হও। দেবপ্রিয়া এসে শুনছিলেন, বললেন, বেহায়ার লজ্জা তো নেই, আবার মুখে মুখে জবাব করা হচ্ছে। সত্য, যাদের কপালে ভিক্ষে করা থাকে শুধুমাত্র তারাই শৈশবে অনাথ হয়। দেবপ্রিয়া, উফ, এই গা জ্বালানো কথা সহ্য হয় না আমার মাথায় খুন চেপে যায়। দেবপ্রকাশ, বেহায়া কোথাকার, কাল থেকে ওর নাম কাটিয়ে দেব। ভিক্ষাই যদি করার আছে তবে তাই করুক। পরদিন সত্যপ্রকাশ বাড়ি ছেড়ে চলে যাবার জন্য তৈরি হলো। এখন ওর বয়স 16 বছর পূর্ণ হয়েছে। এত সব কথা শোনার পর আর এ বাড়িতে থাকা ওর পক্ষে অসহ্য হয়ে উঠেছে। যতদিন হাত পা ছিল না, কিশোর বয়সের অসামর্থ্যে সমস্ত অবহেলা, অনাদর, নিষ্ঠুরতা, ভৎসনা সব কিছু মুখ বুজে সহ্য করেও ঘরে থাকতে হয়েছে। এখন হাত পা হয়েছে, সে আর ওই বন্ধনে থাকবে কেন? আত্মসম্মানবোধ আশার মতোই অক্ষয় অমর। গ্রীষ্মের দিন, দুপুরবেলা, বাড়ির সবাই নিদ্রাচ্ছন্ন। সত্যপ্রকাশ নিজের ধুতিটা গুছিয়ে নিল, একটা ছোট হাত ব্যাগ নিয়ে নিল। ভেবেছিল চুপচাপ সকলের অলক্ষ্যে বৈঠকখানা দিয়ে বেরিয়ে পড়বে। এমন সময় জ্ঞানু এসে পড়ল, আর ওকে কোথাও যেতে প্রস্তুত দেখে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ দাদা? সত্য, চাকরি করতে যাচ্ছি ভাই।
জ্ঞান, আমি গিয়ে মাকে বলে আসি। সত্য, তাহলে আমি তোমাকে লুকিয়ে চুপচাপ পালাবো। জ্ঞান, কেন তুমি চলে যাচ্ছ? তুমি আমাকে একটুও ভালোবাসো না। সত্যপ্রকাশ ভাইকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছেড়ে যেতে তো আমি চাই না কখনো ভাই, কিন্তু এ বাড়িতে কেউ চায় না যে আমি এখানে থাকি। এখানে পড়ে থাকা যে নির্লজ্জতার চূড়ান্ত। 5-10 টাকা মাইনের একটা চাকরি কোথাও জুটিয়ে নেব, তাই দিয়েই নিজের পেট চালাবো। আর কি করতে পারি? জ্ঞান, মা তোমার উপর এত চটা কেন? আমাকে তোমার সঙ্গে মিশতে বারণ করে কেন? সত্য, আমার কপালটাই খারাপ আর কি। জ্ঞান, তোমার লেখাপড়া করতে মন বসে না? সত্য, ভালোই লাগে না, কি করি বলো? কেউ যখন আমার কথা কিছু ভাবে না, তখন ভাবছি বেরিয়েই যাই, হোঁচট খাবো আর কি। জ্ঞান, আমাকে ভুলে যাবে না তো দাদা? আমি তোমাকে চিঠি লিখব, তুমি একবার তোমার ওখানে আমাকে নিয়ে যেও, কেমন? সত্য, তোমার স্কুলের ঠিকানায় চিঠি লিখব। জ্ঞান কাঁদো কাঁদো স্বরে, আমি তোমাকে এত ভালোবাসি কেন জানি না। সত্য, আমি তোমাকে সব সময় মনে রাখব। এই বলে আবার একবার ভাইকে জড়িয়ে ধরে আদর করে বেরিয়ে পড়ল ঘর থেকে। সঙ্গে একটা কানা করিও নেই। আর সে চলল কলকাতা। সত্যপ্রকাশ কিভাবে কলকাতা পৌঁছল তার বর্ণনা নিষ্প্রয়োজন। যুবকদের মধ্যে দুঃসাহস বস্তুটা কিঞ্চিত বেশি পরিমাণেই থাকে। তারা হাওয়ায় দুর্গ গড়ে নিতে পারে, খটখটে শুকনো জমির বুকে চালাতে পারে অর্ণবযান। দুঃসাধ্য বলে কিছু তাদের অভিধানে নেই। অসীম আত্মবিশ্বাসে তারা ভরপুর। কলকাতা পৌঁছনো তেমন কিছু দুরূহ ব্যাপার নয়। সত্যপ্রকাশ চালাক চতুর ছেলে। আগেই ও মনে মনে ঠিক করে রেখেছিল কলকাতা গিয়ে কি করবে, কোথায় থাকবে। নিজের হাত ব্যাগটির মধ্যে গুছিয়ে নিয়েছিল লেখবার সমস্ত সরঞ্জাম। বড় বড় শহরে জীবিকা অর্জন যেমন কঠিন, ঠিক ততখানি সোজাও। তাদের পক্ষে সহজ যারা হাতের কাজ করতে পারে, কিন্তু কঠিন তাদের জন্যে যারা শুধু কলম চালিয়ে খেতে চায়। সত্যপ্রকাশ মজদুরি করাটাকে নিচু কাজ ভাবত। সে গিয়ে এক ধর্মশালায় নিজের জিনিসপত্র রেখে শহরের প্রধান প্রধান জায়গাগুলো দেখে বেড়ালো। তারপর একটা ডাকঘরের সামনে নিজের লিখন সামগ্রী নিয়ে বসে পড়ল আর নিরক্ষর মানুষজনের চিঠি, মনি অর্ডার ইত্যাদি লিখে দেবার ব্যবসা শুরু করল। প্রথম কটা দিন তেমন পয়সা জুটল না যাতে সে ভর পেট খেতে পায়। তারপর ধীরে ধীরে রোজগার বাড়তে লাগল। শ্রমিক মজুরদের সঙ্গে ও এত ভদ্রভাবে, এত সুন্দরভাবে কথাবার্তা বলতো আর তাদের বক্তব্য এত সুন্দরভাবে গুছিয়ে লিখে দিত যে তারা সেই চিঠির বয়ান শুনে যার পর নাই সন্তুষ্ট হতো। অশিক্ষিত মানুষ একই কথা 2-3 বার করে বলে। তাদের অবস্থা ঠিক রোগীদের মতো হয়, যারা কবিরাজকে তাদের ব্যথা বেদনার বৃত্তান্ত বারে বারে বলতে থাকে। সত্যপ্রকাশ তাদের সেই কথাকে স্পষ্টভাবে লিখে তাদের মুগ্ধ করে দিত। একজন সন্তুষ্ট হয়ে ফিরে যেত, তারপর তার পরিচিত আত্মীয় স্বজনদের ডেকে নিয়ে আসত। 1 মাসের মধ্যেই সত্যপ্রকাশের দৈনিক 1 টাকা উপার্জন হতে লাগল। তখন ধর্মশালা ছেড়ে দিয়ে শহরের বাইরে মাসিক 5 টাকা ভাড়ায় একটা ছোট ঘর নিল। একবেলা খেত, বাসন মেজে নিত নিজেই, মেঝেই শুতো। নিজের এই নির্বাসনে ওর এক বিন্দুও খেদ বা দুঃখ ছিল না। ঘরের লোকের কথা মনেও পড়ত না। নিজের অবস্থায় সে সন্তুষ্টই ছিল। বিদায় সময়কার সেই কথাগুলি, সেই ছবিটা তার চোখের সামনে ভাসত।
নিজের জীবিকার ব্যাপারটা সামলে উঠে সে জ্ঞান প্রকাশকে একটা চিঠি লিখল। যখন তার উত্তর এলো, ওর আর আনন্দের সীমা রইল না। আমার কথা মনে করে জ্ঞানু কাঁদে। সে আমার কাছে আসতে চায়। তার শরীরটা ভালো যাচ্ছে না। পিপাসার্ত লোকের জল খেয়ে যে তৃপ্তি হয়, এই চিঠি পেয়ে সত্যপ্রকাশের তাই হলো। আমি একলা নই, আমাকেও কেউ ভালোবাসে, আমার কথাও কেউ ভাবে। সেই দিন থেকেই সত্যপ্রকাশের মাথায় ঢুকল জ্ঞান প্রকাশকে একটা উপহার পাঠাতে হবে। যৌবনে মানুষের মিত্রলাভ হয় খুব তাড়াতাড়ি। সত্যপ্রকাশেরও কয়েকটি যুবকের সঙ্গে বন্ধুত্ব হলো। বার কয়েক সিনেমাও দেখতে গেল তাদের সঙ্গে। কিছুদিন ভাং গাঁজা মদ মাংস চলল। আয়না তেল চিরুনির শখও চাপল। যা কিছু রোজগার করত এইভাবেই উড়িয়ে দিত। অত্যন্ত দ্রুত নৈতিক অধঃপতন এবং শারীরিক বিনষ্টির দিকে ছুটে চলেছিল। এই স্নেহ মাখানো চিঠিটা এসে টেনে ধরল তার রাশ। উপহার দেবার চিন্তা এসে বন্ধ করল তার এই সমস্ত বদ খেয়ালের স্রোত। সিনেমার নেশা ছুটে গেল। নানান অজুহাতে এড়িয়ে চলতে লাগলো বন্ধুদের। খাওয়া দাওয়াতে সংযত হলো। অর্থ সঞ্চয়ের চিন্তা তার অন্য সমস্ত চিন্তাকে মুছে ফেলল মন থেকে। সে ঠিক করল একটা ভালো ঘড়ি পাঠাবে। তার দাম কমসে কম 40 টাকা তো হবেই। যদি এখন থেকে 3 মাস একটা পয়সাও অপব্যয় না করি, তবে ঘড়ি কেনা সম্ভব হতে পারে। ঘড়ি দেখে জ্ঞানু কতই না আনন্দ পাবে। মা আর বাবাও দেখবেন। ওরা বুঝতে পারবেন যে আমি না খেতে পেয়ে পেয়ে মরে যাচ্ছি না। খরচ কমাবার জন্য সে প্রায় রাতে ঘরে আলো পর্যন্ত জ্বালায় না। সাত সকালে বেরিয়ে যায় কাজে। সারাটা দিন 2-4 পয়সার মিঠাই এটা সেটা খেয়ে কাটিয়ে দেয় আর কাজ করে। দিনে দিনে ওর মক্কেলের সংখ্যা বাড়তে লাগল। চিঠিপত্র ছাড়াও আজকাল ও টেলিগ্রাম লেখা শিখে নিয়েছে। মাত্র 2 মাসেই ওর কাছে 50 টাকা জমে গেল। যখন সোনালি চেন সমেত ঘড়িটা পার্সেল করে জ্ঞানুর নামে পাঠিয়ে দিল, ওর এত ভালো লাগছিল যেন কোনো নিঃসন্তান ব্যক্তি হঠাৎ সন্তানের মুখ দেখেছে। ঘর, এই কথাটা মনে হলেই কত না কোমল পবিত্রতার সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে যায়। এ যে প্রেমের নিজস্ব আলয়। সুকঠিন তপস্যায় প্রেম এই বর লাভ করেছে। কিশোর বয়সে ঘর বলতে বোঝায় বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবীর ভালোবাসা। প্রৌঢ় বয়সে তা হলো গৃহিণী আর সন্তান সন্ততিদের ভালোবাসা। এই হলো সেই বস্তু যা মানব জীবনকে সুস্থির রাখে, জীবন সমুদ্রের উত্তাল তরঙ্গাঘাতে বাঁচিয়ে চলে এবং মগ্ন শিলাখণ্ডের আঘাত থেকে রক্ষা করে। এই আশ্রয় সমস্ত বাধা বিপত্তি থেকে জীবনকে সুরক্ষিত রাখে। সত্যপ্রকাশের সেই ঘর কোথায়? সে কোন শক্তি যা তাকে কলকাতা শহরের শত সহস্র প্রলোভনের হাত থেকে রক্ষা করে? মায়ের স্নেহ, বাবার ভালোবাসা, ছেলেমেয়েদের জন্য উদ্বেগ? না, তার রক্ষক, উদ্ধারক কিংবা সন্তুষ্টি যাই বলা যাক, সবই সেই জ্ঞান প্রকাশের ভালোবাসা। তার জন্যই সে একটা একটা পয়সা খরচেও হিসেবি। তার জন্যই সে দিবারাত্র কঠিন পরিশ্রম করে অর্থোপার্জনের নতুন নতুন রাস্তা উদ্ভাবনের চেষ্টা করে। জ্ঞানপ্রকাশের চিঠি থেকে সে জানতে পেরেছে যে আজকাল দেবপ্রকাশের অবস্থা ভালো নয়। তিনি একটা বাড়ি তৈরি করেছেন যার ব্যয় অনুমানের চাইতে বেশি হয়ে যাওয়ায় ঋণ করতে হয়েছে, যার জন্য আজকাল আর জ্ঞানপ্রকাশকে পড়াতে মাস্টার আসে না। একথা জানার পর থেকে সত্যপ্রকাশ প্রতি মাসেই জ্ঞানুকে কিছু না কিছু পাঠিয়ে দেয়। এখন আর সে সামান্য পত্রলেখক নয়,
লিখন সামগ্রীর একটা ছোট দোকানও করে নিয়েছে। তার থেকেও উপার্জনটা ভালোই হচ্ছে। এইভাবে 5-5টা বছর কেটে গেল। তার ফুর্তিবাজ বন্ধুবান্ধবেরা যখন দেখল যে সে আর তাদের কবজায় আসবে না, তখন তারা তার কাছে আসা যাওয়াই বন্ধ করে দিল। সন্ধ্যাবেলা দেবপ্রকাশ নিজের বাড়িতে বসে দেবপ্রিয়ার সঙ্গে জ্ঞানপ্রকাশের বিবাহ সম্বন্ধে কথা বলছিলেন। বাল্যবিবাহের বিরোধী হওয়া সত্ত্বেও দেবপ্রকাশ আর সেই শুভ মুহূর্তটাকে ছাড়তে চাইছেন না, বিশেষত যখন কোনো মহাশয় কন্যাকর্তা নগদ 5,000 টাকা পণ দেবার জন্য প্রস্তুত। দেবপ্রকাশ: আমি তো তৈরি, কিন্তু তোমার ছেলেকে রাজি করাও আগে। দেবপ্রিয়া: তুমি কথাবার্তা পাকা করে নাও তো, সে ঠিক রাজি হয়ে যাবে ক্ষণ। সব ছেলেই গড় রাজি থাকে একটু আধটু। দেব: আরে, জ্ঞানুর আপত্তি কেবল সংকোচ মাত্র নয়, ওটা ওর সিদ্ধান্ত। সে তো স্পষ্টই বলেছে যে যতদিন না দাদার বিয়ে হচ্ছে আমি বিয়ে করবই না। দেবপ্রিয়া: তাকে কে বলতে যাচ্ছে? দেখো গিয়ে, হয়তো একটা রাখনি রেখে নিয়েছে, সে আবার বিয়ে করতে যাবে কোন দুঃখে? কেই বা দেখতে যাচ্ছে ওকে ওখানে? দেব ঝাঁঝিয়ে উঠে: তাই যদি হতো তবে মাসে মাসে তোমার ছেলেকে 40টা করে টাকা পাঠাতো না, আর সেই সমস্ত জিনিসও দিত না যা সে প্রথম মাস থেকে দিয়ে আসছে বরাবর। ভগবান জানে কেন তোমার মন ওর প্রতি এতটা বিরূপ। সম্ভবত ও নিজের প্রাণটা দিয়ে দিলেও তোমার শান্তি হবে না। দেবপ্রিয়া রাগ করে উঠে চলে গেলেন। দেবপ্রকাশ তাকে এটাই বোঝাতে চাচ্ছিলেন যে প্রথমে সত্যপ্রকাশের বিবাহ দেওয়া উচিত। তিনি কিন্তু কোনোদিন এ প্রসঙ্গটাই আসতে দিতেন না। স্বয়ং দেবপ্রকাশের আন্তরিক ইচ্ছা যে প্রথমে বড় ছেলের বিবাহ দেবেন, কিন্তু উনিও আজ অবধি সত্যপ্রকাশকে একটা চিঠি পর্যন্ত লেখেননি। দেবপ্রিয়ার প্রস্থানের পর আজ এই প্রথম বসলেন সত্যপ্রকাশকে পত্র লিখতে। প্রথমে এই সুদীর্ঘকালে নীরবতার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তারপর ওকে অন্তত একটিবার বাড়ি আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানালেন। লিখলেন: এখন আমার কটা দিনই বা বাকি। আমার একান্ত ইচ্ছা তোমার আর তোমার ছোট ভাইয়ের বিবাহ দিয়ে যাই। যদি তুমি আমার এই ইচ্ছেটুকু পূরণ না করো তবে প্রাণে বড়ই আঘাত পাব। জ্ঞানপ্রকাশের দ্বিধার কথাও লিখলেন। সব শেষে একথাও লিখে দিলেন যে অন্য কোনো বিবেচনা থেকে না হলেও অন্তত জ্ঞানুর কথা ভেবে সে যেন একটিবার আসে এবং এই বন্ধন স্বীকার করে নেয়। এই চিঠি পড়ার পর সত্যপ্রকাশের খেদের আর অন্ত রইল না। ভ্রাতৃস্নেহের যে এই পরিণাম হবে তা সে বুঝতে পারেনি। পাশাপাশি ওর একথা ভেবেও এক ধরনের ঈর্ষা মিশ্রিত আনন্দ হলো যে মা এবং বাবার এখন মানসিক বেদনা হচ্ছে। আমার জন্য ওদের কি কিছু চিন্তা ছিল? আমি মরে গেলেও ওদের চোখে 2 ফোঁটা জল বেরোতো কিনা সন্দেহ। 7-7টা বছর হয়ে গেল, কোনো দিন ভুল করেও চিঠি লেখেনি মরে গেছি না বেঁচে আছি। এবারে বুঝতে পারবে। জ্ঞানপ্রকাশ শেষ অবধি হয়তো বিবাহ করতে রাজি হয়ে যাবে, কিন্তু খুব সহজে নয়। যাক, আর কিছু না হোক, অন্তত আমার তো সুযোগ মিলল জানবার যে আমি কেন বিয়ে করতে চাই না। জ্ঞানুর সঙ্গে আমার প্রীতির সম্পর্ক আছে ঠিকই, কিন্তু সেটার কারণে আমি কোনো পারিবারিক অন্যায়ের দায়ভাগী হতে পারবো না। আমাদের পারিবারিক জীবনই হচ্ছে যত নষ্টের মূল। এর ফেরে পড়েই মানুষ দুর্বুদ্ধিপরায়ণ হয়, ক্রূর আর নৃশংস হয়ে ওঠে। এর মায়াতেই মানুষ নিজের সন্তানকেও শত্রু করে তোলে। জেনে শুনে আমি বিষপান করতে পারবো না। অবশ্য আমি জ্ঞানুকে বোঝাবো আমার নিজের বলতে যা কিছু সঞ্চয় সব আমি ওর বিবাহে খরচ করব। ব্যাস, এর বেশি আর কিছু করা আমার পক্ষে সম্ভব নয়।
আর জ্ঞানও যদি অবিবাহিত থাকে তবেই বা সংসারের কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এমন পিতার পুত্র হয়ে সে কি বংশের ঐতিহ্য রক্ষা করবে না? আমার জীবনে যে সর্বনাশ নেমে এসেছে, জ্ঞানুও কি সেই ঘটনার পুনরাবৃত্তি করবে না? পরের দিন সত্যপ্রকাশ বাবার কাছে 500 টাকা পাঠিয়ে দিল। সঙ্গে লিখল, আমার পরম সৌভাগ্য আপনি আমাকে স্মরণ করেছেন। জ্ঞানুর বিবাহ স্থির হয়ে গেছে বলে অভিনন্দন জানাই। এই টাকাটা দিয়ে বৌমাকে অলংকার বানিয়ে দেবেন। আমার বিবাহের কথাটা অনুক্রয় থাকুক। নিজের চোখ দুটো দিয়ে আমি যা দেখেছি আর আমার উপর যা যা ঘটেছে সেসব কথা স্মরণে থাকা সত্ত্বেও যদি আমি পুনরায় কুটুম্ব বন্ধনে আবদ্ধ হই, তবে আমার চেয়ে বড় নির্বোধ আর দুনিয়ায় দুটো নেই। আমি আশা করব আপনি আমাকে ক্ষমা করবেন। বিবাহের কথা উঠলেই আমার মনে কষ্ট পাই। আরেকটি চিঠি লিখল জ্ঞানপ্রকাশকে। লিখল যে, মা বাবার আজ্ঞা শিরোধার্য করো। আমি অশিক্ষিত, মূর্খ, বুদ্ধিহীন লোক। আমার বিবাহ করার কোনো অধিকারই নেই। আমি তোমার বিবাহের শুভ উৎসবে উপস্থিত থাকতে পারছি না, কিন্তু এই অনুষ্ঠানের চেয়ে বড় আনন্দ এবং তৃপ্তির বিষয় আর কিছু হতে পারে না। এই পত্র পেয়ে দেবপ্রকাশ নির্বাক হয়ে রইলেন। পুনরায় আগ্রহ দেখানোর মতো সাহসও তাঁর আর রইল না। দেবপ্রিয়া মুখ বেঁকিয়ে বলে উঠলেন, ও ছোঁড়া দেখতে অমনি ভিজে বেড়াল, আসলে বদমাসের ধারী। কেমন দূরে বসে ছুঁড়ে ছুঁড়ে মারছে বর্ষার ফাল। জ্ঞানপ্রকাশ যখন তার পত্র পড়ল, তার মনে হলো বজ্রপাত হয়েছে। বাবা এবং মায়ের অন্যায় আচরণই ওকে এই দুশ্চর সংকল্প নিতে বাধ্য করেছে। এরাই ওকে নির্বাসিত করেছে এবং হয়তো তা চিরদিনের জন্যেই। ওর ওপর মায়ের যে কেন এত জরুরি কে জানে। আমার তো এখন মনে হয় কিশোর বয়স থেকেই ও যথেষ্ট অনুগত, নম্র এবং সংযত বাক ছিল। মায়ের কথায় ও কোনো দিন জবাব করত না। আমি ভালো ভালো খেতুম, কিন্তু সেজন্য ও তো কোনো দিন হিংসে করেনি, যদিও উচিত ছিল হিংসে করা। তাই অবস্থার ফেরে ওর যদি গার্হস্থ্য জীবনে ঘৃণা জন্মেই থাকে তাতে আশ্চর্য কী? আর আমিই বা কেন ওই বিপত্তিতে পড়ি? ভগবান জানেন, হয়তো আমাকেও এই রকম কোনো পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে। দাদা অনেক ভেবে চিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছে। সন্ধেবেলায় যখন বাবা মা দুজনে বসে এই বিষয়েই আলোচনা করছিলেন, জ্ঞানপ্রকাশ এসে বলল, আমি কাল দাদার কাছে যাব। দেবপ্রিয়া, কি? কোথায় যাবে? কলকাতা? জ্ঞান, আজ্ঞে হ্যাঁ। দেবপ্রিয়া, ওকে এবার ডেকে পাঠাচ্ছ না কেন? জ্ঞান, কোন মুখে আসতে বলবো? আপনারা তো আগেই সে মুখে কালি মাখিয়ে দিয়েছেন। এমন দেবতার মতো মানুষ আপনাদের জন্যেই আজ বিদেশে পড়ে কষ্ট ভোগ করছেন, আর আমি কি এতই নির্লজ্জ যে? দেবপ্রিয়া, যথেষ্ট হয়েছে, চুপ করো। বিয়ে করতে না চাও করো না, কাটা ঘায়ে আর নুনের ছিটে দিও না। মা বাপের কর্তব্য তাই বলা, না হলে আমার বলতে বয়েই গেছে। তুই বিয়ে করবি কি আইবুড়ো থাকবি সে তোর খুশি, কিন্তু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। জ্ঞান, কেন? আমার মুখ দেখতেও ঘেন্না হচ্ছে? দেবপ্রিয়া, তুই যখন আমার কথা শুনবিই না তো যেখানে খুশি থাক গিয়ে। মনে করব ভগবান আমাকে সন্তান দেননি। দেব, কেন শুধু শুধু আজে বাজে কথা বলছো? জ্ঞান, তোমরা যদি তাই চাও তবে তাই হবে। দেবপ্রকাশ দেখলেন যে কথায় হাওয়া ঘুরতে লেগেছে। উনি জ্ঞানপ্রকাশকে ইশারায় বললেন চুপ করে যেতে এবং পত্নীর ক্রোধ শান্ত করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু দেবপ্রিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন আর বলছিলেন, আমি ওর মুখ দর্শন করতে চাই না। শেষমেশ দেবপ্রকাশ বিরক্ত হয়ে বললেন,
তা তুমিই তো কটু কথা বলতে শুরু করলে আর ওকে উত্তেজিত করে তুললে। দেবপ্রিয়া: এ সমস্ত কিছুর মূলে সেই চণ্ডালটা, যে 7 সমুদ্রের ওপারে বসে চেষ্টা করছে কি করে আমাকে ধ্বংস করে ফেলা যায়। আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবার জন্যেই ওর এই প্রেমের অভিনয়। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ওর মন্ত্র আমাকে প্রাণে মারবে। তা নইলে আমার জ্ঞানু, যে কখনো আমার কথার জবাব করে না, সে আমাকে এমন জ্বালাতো না। দেব: আরে তার মানে কি এই যে ও বিয়ে করবেই না? এখন রাগের মাথায় উল্টো পাল্টা বকে গেল। খানিক শান্ত হোক, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে দেবক্ষণ। দেবপ্রিয়া: ও এখন আমাদের হাতের বাইরে। দেখা গেল দেবপ্রিয়ার আশঙ্কাই সত্যি। দেবপ্রকাশ ছেলেকে অনেক বোঝালেন, এই শোকে দুঃখে তোমার মা মরে যাবেন, কিন্তু কোনো ফল হলো না তাতেও। একবারও সে না থেকে হ্যাঁ বলল না। কাজেই বাবাও বিফল মনোরথ হয়ে চুপ করে গেলেন। তারপর থেকে বছর 3 ধরে তার বিবাহের কথাটা উঠলেও জ্ঞানপ্রকাশ নিজের প্রতিজ্ঞাতে অটল থাকল। মায়ের কান্নাকাটি নিষ্ফল হল। তবে হ্যাঁ, সে মায়ের একটি কথা রেখেছিল, বড় দাদার সঙ্গে দেখা করতে কলকাতা যায়নি। এই 3 বছরে ওদের বাড়িতে অনেক কিছু ওলটপালট হয়ে গেছে। দেবপ্রিয়ার 3 কন্যার বিবাহ হয়ে গেছে। এখন ঘরে তিনি ছাড়া আর অন্য কোনো মেয়ে মানুষ নেই। শূন্য ঘরবাড়ি ওর কাছে অসহ্য মনে হয়, যেন গিলতে আসে হাঁ করে। এমনতর নৈরাশা আর ক্রোধে যখন তিনি পাগল হয়ে যেতেন, প্রাণ ভরে গালাগালি দিতেন সত্যপ্রকাশকে। এসব সত্ত্বেও কিন্তু 2 ভাইয়ের মধ্যে সৌহার্দ্য পত্র বিনিময় অক্ষুণ্ণ আছে। দেবপ্রকাশের স্বভাবে এক বিচিত্র উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। উনি ইদানিং পেনশন নিয়েছেন এবং প্রায় সব সময় ধর্মগ্রন্থ অধ্যয়ন করছেন। জ্ঞানপ্রকাশও ইতিমধ্যে আচার্য উপাধি অর্জন করেছে এবং একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছে। দেবপ্রিয়া এখন সংসারে একদম একা। ছেলেকে সংসারী করার জন্যে দেবপ্রিয়া প্রায় নানা রকম টোটকাটুটকির ব্যবস্থা করেন। স্বগোত্রীয়দের মধ্যে কোন মেয়েটি দেখতে সুন্দরী, গুণসম্পন্না, সুশিক্ষিতা, সবিস্তারে তার ব্যাখ্যা করেন, কিন্তু জ্ঞানপ্রকাশের এত সব শোনবার সময় কোথায়? পাড়ার অন্যান্য বাড়িতে প্রায়ই বিবাহ লেগেই থাকে। নববধূ আসে, তাদের কোলে ফুটফুটে বাচ্চা আসে, জমজম করে ঘর। কোথাও বিদায় হচ্ছে, কোনো বাড়িতে সম্বন্ধ আসছে, কোনো বাড়িতে গান বাজনা হয়, আবার কোথাও বা বাজনা বাজে। এই সমস্ত দেখে দেখে দেবপ্রিয়ার মন চঞ্চল হয়ে ওঠে। তার মনে হয়, সংসারে আমিই বুঝি সবচাইতে অভাগিনী। এইসব সুখ শুধু আমার কপালেই নেই। হে ঈশ্বর, এমন দিন কি আসবে যেদিন আমার বাড়িতেও আনন্দ উৎসবের মধুর ধ্বনি উঠবে? দিন রাত্রি এই কথা ভেবে ভেবে দেবপ্রিয়ার অবস্থা পাগলিনী প্রায়। নিজের মনেই সত্যপ্রকাশকে গালমন্দ করেন, ওই আমাকে শেষ করবে। উদ্ভট কল্পনা উন্মাদদশার প্রধান লক্ষণ। এই কল্পনা প্রবণতা অত্যন্ত সৃজনশীল হয়। তিনি আকাশে দেবতাদের পুষ্পক রথের আনাগোনা দেখতে লাগলেন। খাবারে নুন একটু বেশি হয়ে গেলে সেখানে শত্রুর চক্রান্ত কল্পনা করতে লাগলেন। দেবপ্রিয়া আজকাল কখনো কখনো এমনও ভেবে বসেন যে সত্যপ্রকাশ বাড়িতে ফিরে এসেছে, সে তাকে মেরে ফেলতে চায়, জ্ঞানপ্রকাশকে বিষ খাওয়ায়। একদিন তিনি সত্যপ্রকাশের উদ্দেশ্যে একখানি চিঠি লিখলেন এবং তাতে যার পর নাই কটু কথা ব্যবহার করলেন। তুই আমার প্রাণের শত্রুর, আমাদের বংশের শত্রু, তুই খুনি। কবে যে তোর সর্বনাশ ঘটবে? আমার ছেলেকে তুই মন্ত্র দিয়ে বশ করেছিস, ইত্যাদি।
তারপর দিন আবার অনুরূপ আর একখানি লিখলেন। এরপর থেকে এটা তার একটা নিত্যকর্ম হয়ে দাঁড়ালো। যতক্ষণ পর্যন্ত না সত্যপ্রকাশকে গালমন্দ করে একখানা চিঠি লিখছেন ততক্ষণ তার শান্তি নেই। এক ঝিয়ের হাত দিয়ে তিনি এই সমস্ত চিঠি ডাকে দেওয়ার ব্যবস্থা করলেন। জ্ঞানপ্রকাশের অধ্যাপনাবৃত্তি গ্রহণ সত্যপ্রকাশের পক্ষে বড়ই বেদনাদায়ক হল। বিদেশে বসে মনে মনে সে এইটুকু সন্তোষ লাভ করত যে সংসারে আমি একেবারে নিরলম্ব কিছু নই, কিন্তু এখন সেই অবলম্বনটুকুও যায়। জ্ঞানপ্রকাশ বিশেষ জোর দিয়েই লিখেছে যে আর আমার জন্যে আপনাকে কষ্ট করে কিছু পাঠাতে হবে না, নিজের প্রয়োজনের অতিরিক্ত আমি এখন পাচ্ছি। সত্যপ্রকাশের দোকান যদিও মোটামুটি ভালোই চলত, কিন্তু কলকাতার মতো শহরে একজন ছোট দোকানদারের জীবন বড় একটা সুখের হতে পারে না। মাসিক ৬০-৭০ টাকার রোজগারে কী বা হয়? এতদিন যা কিছু সে সঞ্চয় করত, প্রকৃতপক্ষে সেটা সঞ্চয় নয়, সে ছিল ত্যাগ। একবেলা রুখাসুখা চারটি খেয়ে একটি নোনাধরা ভ্যাপসা খুপড়িতে থেকে সে ২৫-৩০ টাকা সঞ্চয় করত। এখন দুবেলাই খাওয়া শুরু করল, পরিচ্ছন্ন কাপড় পরতে লাগল, কিন্তু অল্প দিনের মধ্যেই ওর খরচের একটা মোটা অংশ যেতে লাগল ওষুধের পেছনে। বছরের পর বছর মুক্ত বায়ু বা পুষ্টিকর ভোজনের অভাবে লোহার শরীরও ভেঙে পড়তে বাধ্য। সত্যপ্রকাশেরও অরুচি, মন্দাগ্নি প্রভৃতি রোগ শুরু হলো। কখনো কখনো জ্বরও হতো। যুবা বয়সে আত্মবিশ্বাস থাকে প্রবল, কোনো অবলম্বনের পরোয়াই থাকে না তখন। বয়স বাড়লে অপরের মুখাপেক্ষী হতে হয়, অবলম্বন খুঁজতে হয়। আগে সত্যপ্রকাশ শুলে এক ঘুমে রাত কাবার হয়ে যেত। কোনো দিন বাজার থেকে লুচি টুচি কিনে খেয়ে নিত, কোনো দিন বা শুধু মিষ্টি খেয়েই কাটিয়ে দিত। কিন্তু এখন রাত্রে ভালো ঘুম হয় না, বাজারের খাবারে ঘৃণা হয়, রাত হয় বাড়ি ফিরতে। তখন ক্লান্তিতে শরীর যেন ভেঙে পড়তে চায়। তারপর উনুন ধরানো, খাবার তৈরি করা, সে এক দুরূহ দায়। নিঃসঙ্গতার বোধ মাঝে মাঝে ওকে কাঁদায়। যেদিন রাত্রে কিছুতেই ঘুম আসে না, সেদিন ওর মন কারোর সঙ্গে কথা বলবার জন্য আকুলি বিকুলি করে। কিন্তু তার ঘরে কেই বা আছে রাত্রির অন্ধকার ছাড়া? দেয়ালের কান থাকলেও থাকতে পারে, কিন্তু মুখ নেই। এদিকে আবার জ্ঞান প্রকাশের পত্র আজকাল কমই আসে, তাও নিতান্তই নিষ্প্রাণ। সেগুলিতে আর অন্তরের সেই সরল প্রকাশ থাকে না। সত্যপ্রকাশ এখনও সেই রকম উচ্ছ্বাসপূর্ণ চিঠি লেখে, কিন্তু একজন অধ্যাপকের কি আর তা শোভা পায়? ক্রমশ সত্যপ্রকাশের মনে হতে লাগলো যে জ্ঞান প্রকাশও আমার সঙ্গে নিষ্ঠুরতা শুরু করেছে। তা নইলে কি ২-৪ দিনের জন্যে আসাও অসম্ভব হতো। আমার জন্যে না হয় ঘরের দরজা বন্ধ, কিন্তু ওর বাধাটা কোথায়? বেচারি তো জানে না যে এদিকে জ্ঞান প্রকাশ মায়ের কাছে কলকাতা না যাবার প্রতিজ্ঞা করেছে। কাজেই এই ভ্রান্তি ওকে আরও বেশি হতাশ করে তুলল। শহরে মানুষ থাকে বহু, কিন্তু মনুষ্যত্ব হাতে গোনা যায়। সত্যপ্রকাশ সেই গমগমে শহরেও নিঃসঙ্গ, একলা। ওর মনে ইদানিং একটা নতুন চিন্তা মাথাচাড়া দিচ্ছে। বাড়ি ফিরে গেলে কেমন হয়, কিংবা যদি কোনো সঙ্গিনীর প্রেমে নিজেকে সমর্পণ করি, তাতে যে সুখ আর শান্তি তা কি আর কোথাও পাব? আমার জীবনের নিরাশার সমস্ত অন্ধকারকে দূর করতে একমাত্র ওই জ্যোতিই সক্ষম। সব রকম যুক্তি দিয়ে সত্যপ্রকাশ এই আবেগকে আটকাতে চাইত, কিন্তু ঘরে রাখা মিষ্টান্নের কথা মনে পড়লে বালক যেমন বারে বারে খেলা ভুলে যায়,
তেমনি করে এই সমস্ত মোদির স্বপ্ন তার মনকে আচ্ছন্ন করে ফেলে বারে বারে। সে ভাবে, বিধাতা আমাকে সমস্ত সুখ থেকে বঞ্চিত করেছেন, তা না হলে আমার অবস্থা এমন হবে কেন? ঈশ্বর কি আমাকে বুদ্ধি দেননি, নাকি আমি শ্রম বিমুখ, নাকি আমি ফাঁকিবাজ ছিলাম? শৈশবেই যদি আমার উৎসাহ ও অভিরুচিতে ছাই না পড়ত, যদি আমার বুদ্ধিশক্তির দফারফা না করা হতো, তবে আজ আমি মানুষ হতাম। পেটের দায়ে এই দূরে বিদেশে পড়ে থাকতাম না। না, আমি নিজের ওপর এমন অত্যাচার আর করব না কিছুতেই। মাসের পর মাস ধরে সত্যপ্রকাশের মধ্যে মন আর বুদ্ধির এই টানাপোড়েন চলল। একদিন সে দোকান থেকে ফিরে উনুন ধরাতে যাচ্ছে, এমন সময় ডাকঘর করা এলো। সত্যপ্রকাশের কাছে জ্ঞানপ্রকাশ ছাড়া আর কারো চিঠিপত্র আসত না। আজকেই একটা চিঠি এসেছে তার। আবার আর একটা কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? তাড়াতাড়ি চিঠি নিয়ে পড়তে লাগলো সত্যপ্রকাশ। পরক্ষণেই চিঠি ওর হাত থেকে খসে পড়ে গেল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে সে বসে পড়ল সেখানেই, না হলে হয়তো পড়েই যেত। এ হলো দেবপ্রিয়ার সেই বিষমাখা লেখনী থেকে নির্গত হলাহলের পাত্র। স্পর্শ মাত্রই যা তাকে প্রায় মূর্ছিত করে ফেলেছে। ওর ইদানিংকালের সমস্ত ব্যথা, বেদনা, ক্রোধ, নৈরাশ্য, কৃতজ্ঞতা, গ্লানি সব একটিমাত্র হিম নিঃশ্বাসের ছোঁয়ায় জমে পাথর হয়ে গেল। সত্যপ্রকাশ গিয়ে খাটিয়ায় শুয়ে পড়ল। তার যাবতীয় যন্ত্রণার আগুন নিবে দুঃখের প্রবাহ হয়ে গেছে। হায় হায়, সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি নাকি জ্ঞান প্রকাশের শত্রু? প্রতিদিন ধরে আমি কেবল চেষ্টা করেছি ওর জীবনকে মাটিতে মিশিয়ে দেবার জন্যে। তার জন্যেই আমি স্নেহের অভিনয় করেছি। ভগবান, তুমি জানো এর বৃত্তান্ত, তুমিই এর সাক্ষী। পরের দিন আবার এলো দেবপ্রিয়ার চিঠি। সত্যপ্রকাশ ওটা হাতে নিয়েই ছিঁড়ে কুচি কুচি করে ফেলল, পড়তে সাহস করল না। তারপর একদিন পরেই আবার 3য় চিঠি। তারও সেই একই গতি হলো। অতঃপর এটা একটা দৈনন্দিন কর্মে দাঁড়িয়ে গেল। চিঠি আসে এবং চিঠি ছিঁড়ে ফেলা হয়। কিন্তু চিঠি না পড়া হলেও দেবপ্রিয়ার মনোবাঞ্ছা ঠিক ঠিক পূরণ হয়ে যায়। সত্যপ্রকাশের মর্মমূলে প্রত্যেকটা চিঠি এক একটা আঘাত দিয়ে যায়। এইভাবে 1 মাস কাটল। দুঃসহ অন্তর্বেদনায় জীবনের ওপর ঘৃণা জন্মে গেছে সত্যপ্রকাশের। সে দোকান বন্ধ করে দিয়েছে, বাইরে বেরোনো ছেড়ে দিয়েছে। সারাটা দিন খাটিয়ায় পড়ে থাকে। সেই সব দিনের কথা মনে পড়ে যখন ওর মা ওকে কোলে নিয়ে চুমু খেয়ে বলতেন, বাবা। মায়ের সেই সজীব মূর্তি ওর সামনে ভেসে আসে যেন। ঠিক সেই দিনের মতো যেদিন তিনি গঙ্গা স্নানে গিয়েছিলেন। তার সেই সজীব স্নেহময় কথাগুলো কানে এসে লাগে। তারপর সেই দিনের ছবিটাও ভেসে আসতো, যেদিন সে তার নতুন মা নববধূকে মা বলে ডেকেছিল। সেদিনের সেই কটু কথা মনে পড়ে যায়। তার সেই ক্রোধান্বিত চক্ষু দুটি চোখের সামনে ভেসে ওঠে। তার মনে পড়ে যায় নিজের সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, সেই আতুর ঘরের দৃশ্য। কত ভালোবেসেই না সে বাচ্চাটাকে কোলে নিতে চেয়েছিল সেদিন। কানে বাজে মায়ের সেই বজ্রকঠোর ভৎসনা। সেদিনের সেই বজ্রস্বরই আমার সর্বনাশ করেছে সে ভাবে। এমনতর আরও কত না ঘটনা মনে আসে। বিনা দোষে মা বকতেন। বাবার নির্দয় নিষ্ঠুর ব্যবহার মনে পড়ে যায়। প্রতি কথায় তার জটিল ভ্রুকুটি, মায়ের চাপানো মিথ্যা অপবাদে বিশ্বাস। হায় হায়, আমার সারা জীবনটাই বরবাদ হয়ে গেল।
পাশ ফিরে শুলেও সেই ছবি আবার ভেসে আসে। কেন যে এমন জীবনটার শেষ হয়ে যায় না? এইভাবে সে পড়ে থাকলো কয়েকটা দিন। সেদিন সন্ধে হয়ে গেছে। সহসা দরজায় কার ডাক শুনতে পেল সে। কান পেতে শুনল সত্যপ্রকাশ। শিহরিত হলো। কোনো পরিচিত মানুষের গলা। ছুটে গেল দরজায়। দেখে জ্ঞানপ্রকাশ দাঁড়িয়ে আছে। কি সুন্দর কান্তি তার! দেখা মাত্র তাকে বুকে জড়িয়ে ধরল। জ্ঞানপ্রকাশ তার পা ছুঁয়ে প্রণাম করল। দু ভাই ঘরের ভেতরে এলো। অন্ধকার নেমে এসেছিল আগেই। জ্ঞানপ্রকাশ এতক্ষণ নিজের আবেগকে বন্দি করে রেখেছিল। ঘরের সেই দশা দেখে সে কেঁদে ফেলল। সত্যপ্রকাশ লণ্ঠন জ্বালালো। এ কি ঘর! এ যে ভূতের ডেরা! সত্যপ্রকাশ তাড়াতাড়ি একটা জামা গলিয়ে নিল। দাদার হাড্ডিসার শরীর, ফ্যাকাশে মুখ, কোটরগত চক্ষু কিছুই জ্ঞানপ্রকাশের দৃষ্টি এড়াল না। সে কাঁদতে লাগল। সত্যপ্রকাশ বলল, দিন কয়েক খুব ভুগছি। জ্ঞানপ্রকাশ, সে তো দেখতেই পাচ্ছি। সত্য, তুমি আসবে সে কথা তো জানাওনি। বাড়ি চিনতে পারলে কি করে? জ্ঞান, জানিয়েছিলাম তো। তাহলে বোধহয় তুমি চিঠি পাওনি। সত্য, আচ্ছা, তাহলে বোধহয় সে চিঠিটা দোকানেই দিয়ে দিয়েছে। আমি কদিন ধরে দোকানে যেতে পারছি না। তারপর বাড়ির সব ভালো তো? জ্ঞান, মা মারা গেছেন। সত্য, সে কি? কি হয়েছিল? জ্ঞান, না সেসব কিছু নয়। কি জানি কি খেয়ে ফেলেছিল। পাগলের মতো হয়ে গিয়েছিল কিছুদিন থেকে। বাবা কি না কি বলেছিলেন, বোধহয় তার ফলেই কিছু খেয়ে নিয়েছিল। সত্য, বাবা ভালো আছেন তো? জ্ঞান, হ্যাঁ, এখনো মরেননি আর কি। সত্য, কেন, খুব অসুস্থ নাকি? জ্ঞান, মা বিষ খেলো। বাবা ওকে হাঁ করিয়ে ওষুধ খাইয়ে দিচ্ছিলেন। মা জোর করে ওর দুটো আঙুল কামড়ে দিয়েছিল। সেই বিষ তার শরীরেও ঢোকে। তারপর থেকেই সারা শরীর ফুলে উঠেছে। হাসপাতালেই পড়ে আছেন। কাউকে দেখতে পেলেই কামড়াতে ছোটেন। বাঁচার কোনো আশাই নেই। সত্য, তবে তো বাড়ির কিছুই রইল না। জ্ঞান, এমন বাড়ি আরও অনেক আগেই না থাকা উচিত ছিল। দুদিন পরে দু ভাই সকালবেলায় কলকাতা ছেড়ে চলে গেল।